অনেক অপেক্ষার পরে সোনাক্ষী সিনহা ও সুধীর বাবু অভিনীত জাতাধারা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে অনেক আগের একটা কাহিনী দেখানো হয়, যেখানে মানুষের কাছে ধন দৌলত ছিল, কিন্তু সেগুলো রাখার জন্য কোনো একটা ব্যাংক ছিল না। তখন মানুষ বড় বড় গর্ত করে সেখানে সকল মানুষদের ধন দৌলতগুলো লুকিয়ে রাখত, যেন ডাকুরা এসে সেগুলো লুটপাট করে না নিয়ে যেতে পারে। কিন্তু তারপরও লুটেরাদের হাত থেকে বাঁচতে পারত না গ্রামবাসী। ওরা এসে গ্রামবাসীদেরকে মেরে তারপর ওদের ধন দৌলত নিয়ে যেত। কি করবে গ্রামবাসী কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে একদিন সেই গ্রামে চলে আসে এক তান্ত্রিক। তিনি জানায়, তোমাদের ধন দৌলত আমি লুকিয়ে রাখতে পারবো, কোনো ডাকাতি সেটা আর খুঁজে পাবে না। তবে সেটার জন্য একটা যজ্ঞ করতে হবে, যেটাতে প্রয়োজন হবে অনেকগুলো বলির, তাও আবার মানুষের বলি। এই যজ্ঞটা করলে এক পিশাচিনী চলে আসে আর এই গ্রামবাসীদের ধন দৌলত নিজের কাছে রেখে দেয়। এরপর কেটে যায় অনেক দিন। দেখা যায় একটা মহিলার স্বপ্নে বারবারই একটা পিশাচিনী আসতো। এতে বারবারই তার ঘুমটা ভেঙে যেত। এই ব্যাপারটা যখন সে তার স্বামীকে জানায়, তখন ওনাকে নিয়ে চলে আসে এক তান্ত্রিকের কাছে। তিনি ওদের কাছে সবকিছু শুনে বলে এই বাড়িতে ছোটো মোটো একটা পূজা রাখতে হবে। তারপর শুরু হয়ে যায় সেই পূজাটা শেষ করতে করতে রাত্রি হয়ে যায়। তখন তান্ত্রিকটা বলে যে আজকের মতো আমি রাতটা এখানেই কাটাবো। তান্ত্রিকটা যখন ঘুমিয়েছিল তখন কেমন যেন একটা শব্দ শুনতে পায় এবং সাথে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে তান্ত্রিক। এটাতে অনেক ভয় পেয়ে যায় সেই তান্ত্রিক, আর রাত্রেবেলাতেই চিল্লাচিল্লি করে চলে যায় সেই বাড়িটা ছেড়ে। সাথে ওই দম্পতিটাকে ওই বাড়িটা ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ওই দম্পতিটা এই বাড়িটা ছেড়ে যায় না। সেদিন রাতের বেলাতেই দেখা যায় ওদের দুজনেরই মৃত লাশ। এরপর কেটে যায় আরও অনেক দিন। একটা প্রোগ্রাম চলছিল। এটা আসলে ভূত খোঁজার প্রোগ্রাম, মানে কিভাবে ভূতের উপস্থিতি টের পাওয়া যাবে সেটাই। তখন সেই প্রফেসরটা জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা কতজন ভূতে বিশ্বাস করেন আর কতজন ভূতে বিশ্বাস করেন না? সেখানে থাকা প্রায় সবাই দাঁড়ায়, এরা সবাই ভূতে বিশ্বাস করে। এই ব্যাপারটা দেখে তো প্রফেসর অনেকটা খুশিই হয়, কিন্তু দেখতে পায় একজন ওদের মধ্যে ভূতে বিশ্বাস করে না। ওর নাম ছিল শিবা। তখন প্রফেসর ওকেও স্টেজে ডাক দেয় আর জিজ্ঞেস করে, তুমি কেন ভূতে বিশ্বাস করো না? তখন একটা কাহিনী বলে শিবা। যখন সে অনেক ছোট ছিল তখন একটা রাস্তা ধরে রাত্রেবেলাতে শিবা এবং তার বন্ধু গ্রামের দিকেই আসছিল। তখন ওর বন্ধুটা বলে, এই রাস্তা দিয়ে যাওয়াটা মনে হয় আমাদের উচিত হবে না, কারণ আমি শুনেছি এই রাস্তায় নাকি ভূত আছে। কিন্তু শিবারা একদমই ভূতে বিশ্বাস করে না। এই জন্য ওরা দুজনই যেতে থাকে ওই রাস্তাটা ধরেই। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা শব্দ শোনা যায়। এতে শিবার বন্ধু সাইকেল থেকে পড়ে যায়, মারা গেছে ওর বন্ধু। শিবা অনেক করে ডাকাডাকি করে ওকে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর শিবার মনে পড়ে যায় যে এই বটগাছটাতে তো ভূত আছে। তখন সেটার কাছে গিয়ে বলতে থাকে, শিবা এখানে যদি সত্যি সত্যি কোনো ভূত থেকে থাকিস তাহলে আমার সামনে আয়, আমাকেও মেরে ফেল, দেখি তোদের ক্ষমতা কত দূর। কিন্তু কোনো কিছুই ঘটে না। আর এরপর থেকে শিবা বিশ্বাস করে না কোনো রকমের কোনো ভূতে। তবে ভূত ডিটেক্ট করার জন্য ওর কাছে যন্ত্রপাতি কিছুরই কমতি নেই। তখন প্রফেসর জিজ্ঞেস করে, তুমি ভূতে বিশ্বাস করো না, ভালো কথা, তাহলে এইসব যন্ত্রপাতি দিয়ে তুমি কি করো? শিবা জানায়, আসলে যে ভূত নেই এটা প্রমাণ করার জন্য এইসব যন্ত্রপাতি নিয়ে আমি খোঁজবাজ করি। এটা শুনে খানিকটা অবাকই হয় প্রফেসর। আসলে শিবা তার বন্ধু এবং তার বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে ভূত খুঁজে বেড়াতো। তবে শিবার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড নিজের ইচ্ছাতে ওর সাথে আসতো না। শিবা ওদেরকে জোরাজুরি করে ওর সাথে আসতে বাধ্য করত, কারণ ওরাও তো ভূতে ভয় পায়। এমনভাবে ওদের দিন খুব ভালোভাবেই কাটছিল। এক একদিন ওরা এক একটা হন্টেড প্লেসে যেত, কিন্তু আজ পর্যন্ত ভূতের সাথে দেখা হয়নি শিবার। এমনই এক রাত্রেবেলাতে শিবা গিয়েছিল একটা পুরনো বিল্ডিংয়ে ভূত খোঁজার উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিছু একটার উপস্থিতি টের পায় শিবা। আস্তে আস্তে সেদিকেই আগায়। হঠাৎ করে একটা মেয়ে চলে আসে ওর সামনে। এটাতে খানিকটা হকচকিয়ে যায় শিবা। তারপর মেয়েটার হাতে থাকা একটা স্প্রে দেয় শিবার চোখে, সেখান থেকে পালিয়ে যায়। এটা কোনো ভূত ছিল না, আসলে মেয়েটার নাম সিতারা। তারপর শিবা বাড়িতে গিয়ে ঘুমায়। প্রায় প্রত্যেক রাতেই শিবা একটা স্বপ্ন দেখত। একটা দোলনায় শুয়ে আছে ছোট্ট একটা বাচ্চা। পাশ থেকে একটা মহিলা চাকু হাতে ওই বাচ্চাটার দিকেই এগিয়ে আসতেছিল। এটুকু দেখেই প্রত্যেক দিনই ঘুমটা ভেঙে যেত শিবার। এজন্য পরদিন সকালবেলাতে ওর মা ওকে নিয়ে একটা মন্দিরে আসে। এই মন্দিরের বাবা নাকি অনেক কিছু জানেন। শিবা যায় পুজোর জিনিসপত্র নেওয়ার জন্য। ওর মাই বাবার সাথে দেখা করতে যেতে চাইলেও সিকিউরিটি গার্ড ওনাকে ঢুকতে দিচ্ছিল না। ঠিক তখনই সেখানে চলে আসে সিতারা আর শিবার মাকে নিয়ে আসে ভেতরে, কারণ ওই বাবা খুব ভালো করেই চিনত সিতারাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে শিবা। তখন ওর মা ওকে ডেকে বলে, আমি তো ওই বাবার সাথে কিছুতেই দেখা করতে পারতাম না, ওনার মেয়ের জন্য সেটা সক্ষম হয়েছে। তারপর ওই মহিলাটা ডাক দেয় তার মেয়েকে। আস্তে আস্তে ওদের কাছে আসে সিতারা। দুজন দুজনকে দেখেই তো চিনে ফেলেছে যে গতকাল রাতে ওদের দুজনেরই দেখা হয়েছিল।
আর শিবার চোখে স্প্রেটা সিতারাই দিয়েছিল। এই জন্য সিতারা বারবারই শিবার চোখটা কেন লাল হয়েছে এই ব্যাপারটা জানতে চাচ্ছিল ওর থেকে, মানে ওর সাথে মজা নিচ্ছিল। কিছুক্ষণ পরেই দুজনের মাই চাই বাবাটার প্রবচন শোনার জন্য। এবার ওরা দুজনে একা হয়ে পড়ে। তখন সিতারা গিয়ে সরি বলে শিবাকে। শিবা জানায় ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন এটাই যে তুমি অত রাত্রেবেলাতে ওখানে একা একা কি করছিলে? সিতারা জানায় আমি একজন আর্কিওলজিস্ট, পুরনো বিল্ডিংয়ে গিয়ে আমি বিভিন্ন গবেষণা করি, কিন্তু এই বিল্ডিংয়ের মালিককে আমি যখন জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে না করে দিয়েছিলেন, কিছুতেই আমাকে ঢুকতে দেননি ওই বাড়িটার ভেতরে। এই জন্যই আমাকে চুপি চুপি রাতে যেতে হয়েছিল। আর তোমাকে তো আমি মনে করেছিলাম ওই মালিকের কোনো লোক। এগুলো শুনে দুজনেই হাসাহাসি করতে থাকে। এরপর থেকে তো দুজনের সম্পর্ক খুব ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওদের দুজনের দিন খুব ভালোভাবেই কাটছিল। কয়েকদিন পরে নিউজে একটা খবর আসে, ওই যে সিনেমার প্রথম দিকে প্রফেসরকে দেখানো হয়েছিল না, তার একটা সহকারী আছে। সে একটা জায়গায় গিয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য, গিয়ে সেখানে অলৌকিকভাবেই মারা যায় সে। এটা শোনা মাত্রই শিবা আর সিতারা চলে আসে ওই প্রফেসরটার কাছে। শিবা জিজ্ঞেস করে আচ্ছা স্যার, কিভাবে আপনার সহকারীটা মারা গেল যদি একটু খুলে বলতেন? তখন প্রফেসরটা বলে যখন প্রথম গিয়েছিল আমার সহকারীটা তখন খুব ভালোভাবেই রিপোর্ট করছিল আমাকে, কিন্তু কয়েকদিন এভাবে কাটার পরে হঠাৎ করে অলৌকিকভাবে মারা যায় সে, মানে যার কারণটা জানা যায়নি। তবে লোকমুখে প্রচারিত আছে যে ওই জায়গাটাতে নাকি এক পিশাচ পাহারা দেয়। আর যেহেতু আমার সহকারী গিয়েছিল গুপ্তধন খোঁজার টিমের সাথে, এই জন্যই হয়তোবা তাকে মরতে হয়েছে। কিন্তু সেই জায়গাটা যে কোথায় এটা আমি তোমাকে বলবো না, হয়তোবা তোমারও বিপদ হতে পারে সেখানে গেলে। শিবা অনেক করে জিজ্ঞেস করলেও কিছুতেই বলে না প্রফেসর। ওরা যখন এই কথাবার্তাগুলো বলছিল তখন প্রফেসরের আরেক সহকারী ওদেরকে বারবারই দেখছিল। তারপর বাহির আসার পরে সিতারা বলে তোমাকে আমি ওখানে কোনোভাবেই যেতে দিব না, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তো আমাকে কথা দাও আজ থেকে তুমি আর কোনো ভয়ঙ্কর প্লেসেই যাবে না, প্লিজ তুমি ওখানে একা একা যেও না। শিবাও তখন বলে যে ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনো ভুতুরে প্লেসেই যাব না। তারপর ওরা চলে আসে পার্টি করতে, নাচা গানা পানি খাওয়া কোনো কিছুরই কমতি ছিল না। হঠাৎ করে শিবাকে কল দিয়ে বসে প্রফেসরের ওই সহকারীটা, যে বারবারই ওদের কথা শুনছিল, আর বলে আমি আগামীকালকে যাবো ওই জায়গাতে যেখানে গিয়ে আমার কলিগ মারা গেছে। যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে হালকা পাতলা খরচা পানি করতে হবে। শিবাও রাজি হয়ে যায় ওর কথায়, আর বলে যে লোকেশনটা আমাকে পাঠিয়ে দিও তুমি। সেদিন রাত্রেবেলাতেই শিবা তার স্বপ্নে দেখতে পায় অন্য একটা কাহিনী। এবার দেখতে পায় একজন লোক এসে সেই বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। ঘুমটা ভেঙে যায় শিবার। তারপর দেখে ওই লোকটা ওকে লোকেশনটা পাঠিয়েছে। সাথে সাথেই শিবা বাইক নিয়ে চলে আসে ওই সহকারীর কাছে, আর ওকে নিয়েই রওনা করে সেই বাড়ির উদ্দেশ্যে। এদিকে দেখা যায় সিতারা এসেছিল গুরুজির কাছে। আসলে সিতারা শিবার কুণ্ডুলিটা নিয়ে গুরুজিকে দিয়েছিল দেখার জন্য। সেটা দেখে অনেক বাজে কিছু পেয়েছে, তাই রাত্রেবেলাতেই ডেকেছিল সিতারাকে। বলে তুমি যে ছেলেটার কুণ্ডলিটা আমাকে দিয়েছিলে তার জীবনে পদে পদে ঘুরপাক করছে শুধু মৃত্যু। সে যেখানেই যাবে সেখানেই ওর জীবন সংকট হবে। তবে শুধুমাত্র তার নিজের জীবনটাই শঙ্কায় নেই, ওর সাথে ওর পরিবার এবং ওর সাথে কানেক্টেড সকল লোকজনেরই জীবন শঙ্কায় রয়েছে। এটা শুনে তো অনেকটাই শক খেয়ে যায় সিতারা। এদিকে দেখা যায় ওই জায়গাটায় চলে আসে শিবা। দেখে সেখানে কালো জাদুকর ছিল এক তান্ত্রিক, আর পাশে অনেকজন দাঁড়িয়েছিল ওখানে খোঁড়ার জন্য। আসলে মূলত ওরা এখানে সোনার কলস খোঁড়ার জন্য এসেছিল। সিনেমার শুরুতেই যে তন্ত্রটা করে ধন দৌলতগুলো এক পিশাচিনীর কাছে রাখা হয়েছিল, সেখানে এসে ওরা কালো জাদু করে ওই জায়গাগুলো খোঁজার চেষ্টা করছে। শিবা সেগুলো দেখে একটু ইতস্তত বোধ করে। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করে ভেসে আসে একটা পিশাচিনীর আওয়াজ। সাথে সাথেই শিবার পাশে থাকা গাছটিতে আগুন জ্বলে ওঠে, আর অনেক জোরে ঝড়ের মতো বাতাসও বইছিল চারিপাশে। এতে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ এভাবে চলার পরে শিবার কাছে একটা কল আসে, ওর মায়ের কি যেন হয়েছে। সাথে সাথেই শিবা চলে আসে বাড়িতে, দেখতে পায় ওর মা শুয়ে আছে। তেমন কিছুই হয়নি, খানিকটা ভয় পেয়েছে, কি যেন এসে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। শিবা ঘরের মধ্যে এসে দেখতে পায় খুব বাজে অবস্থা হয়ে গেছে ঘরের মধ্যে, জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলো ঠিকঠাক করছিল শিবা যখন, ঠিক তখনই সেখানে এসে পৌঁছে সিতারা। শিবাকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে না আমি ওখানে যেতে বারণ করেছিলাম, তারপরে তুমি ওখানে কেন গিয়েছিলে? শিবা বলে আমি ওখানে যাইনি, আমি বলেছিলাম না তোমাকে যে আমি অফিসে গিয়েছিলাম। কিন্তু সিতারা জানে আমি অলরেডি রাজেশকে কল দিয়েছিলাম, কিন্তু সে বলেছে যে তুমি অফিস যাওনি। তোমাকে আমি বারবার বারণ করা সত্ত্বেও কেন তুমি গিয়েছিলে ওই জায়গাতে? তুমি তোমাকে কথা দিয়েছিলে যে তুমি যাবে না, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, আর আমার বিশ্বাসটা তুমি ভঙ্গ করেছো। আর একটু আগে আমি শাস্ত্রীজির কাছে গিয়েছিলাম, উনি কি বলেছে তুমি কি জানো? ঠিক ওই সময় শিবার ফোন একটা কল আসে। রাজেশ কল দিয়েছিল ওকে,
বলে থ্যাংক গড, আমি তো ভেবেছিলাম তুই সোনার কলসটা খুঁজতে গিয়েছিস। ওখানে কি ঘটেছে তুই কি সেটা জানিস? তারপর রাজেশ ওকে একটা ভিডিও সেন্ড করে। একটু আগে শিবা যেই জায়গাটা থেকে আসলো সেখানে থাকা 10 জন মানুষই মারা গেছে অলৌকিকভাবে। এটা দেখে শিবা তো অনেক বড় মাপের একটা শক খেয়ে যায়, সাথে সীতারাও। সীতারা শিবাকে বলতে থাকে, আমি তোমাকে ওখানে যেতে বারবার বারণ করেছিলাম, দেখলে এখন ওখানে কি হলো সবার সাথে। তোমারও যদি এখন কিছু হয় এই ব্যাপারটা নিয়ে আমি ভয় পাচ্ছি। কিন্তু শিবা কেন যেন একটু খুশি হয় আর বলে, যতক্ষণ ওখানে আমি ছিলাম ততক্ষণ তো কিছুই হয়নি। ইস, আর একটু অল্প সময় যদি ওখানে আমি থাকতাম তাহলেই তো আমি এই ব্যাপারটা দেখতে পেতাম, আসলে কোন ভূত মেরেছে ওদেরকে। কিন্তু ওর এই ব্যাপারটা একদমই ভালোভাবে নেয় না সীতারা, আর মনে মনে ভাবতে থাকে জীবন বেঁচেও এখন এরকম পাগলের মতো কথা কেন বলছে সে। কিছুক্ষণ এভাবে চলার পরে ওখানে চলে আসে শিবার বাবা, আর ওকে এটা ওটা বলতে থাকে, তোকে এত বছর ধরে আমরা যেই রাস্তাটা থেকে দূরে রেখেছি সেখানে আবার তুই কেন যেতে চাইছিস? ওই গ্রামে আবার কেন তুই ফিরে গিয়েছিলিস? এসব বলে যখনই হাতটা মারে তখনই মোমবাতিটা গিয়ে একটা পর্দায় আগুন ধরে যায়। সেটা নিভানোর জন্য শিবা ওর হাতে একটা কাগজ নিয়ে গিয়ে নিভাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে এটা খেয়াল করে শিবা দেখতে পায় ওই কাগজে এক দম্পতি তাদের বাচ্চার সাথে ছবি। আসলে এদেরকে তো শিবা বারবারই তার স্বপ্নে দেখত, ওই যে যারা তার বাচ্চাদেরকে মারতে আসতো। তখন বাবাকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা এরা কারা, আর কেনই বা এই ছবিটা আমাদের বাড়িতে? অনেক করে বাবাকে জিজ্ঞাসাবাদ করলেও বাবা তেমন কিছুই বলছিল না। তারপর বাবা মা দুজনকে জিজ্ঞেস করে শিবা জানতে পারে এটা আসলে তারই ছোটবেলার ছবি, আর এই দুজন হচ্ছে তার আসল বাবা মা। এটাতে তো শিবা চিন্তায় পড়ে যায়, আমার নিজের বাবা মাই কেন আমাকে মারতে চাইবে? এটার পিছনে অবশ্যই তো কোনো না কোনো রহস্য আছেই। তারপর পরে ওর বাবা কাহিনীটা বলতে শুরু করে, তোমার বাবা মা আমার নিজের ভাই, বিয়ের 8 বছর পরে ওদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এজন্য ওরা এমন একটা মন্দির নাই যে সেটাতে যায়নি। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ করে একদিন ওরা বুঝতে পারে তোমার মা গর্ভবতী। গোটা পরিবারে তো খুশির রোল পড়ে যায়, এতদিন পরে ওরা বাবা মা হতে যাচ্ছে। ওদের খুশি যেন একদম ধরছিলই না। এদিকে দেখা যায় শিবার মামা মামিকে, তারা অতটা ধনী ছিলেন না। হঠাৎই একদিন ওদের বাড়িতে চলে আসে এক অঘরী তান্ত্রিক, আর জানায় তোমাদের বাড়িতে অনেকগুলো সোনার কলস রয়েছে, সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদেরকে একটা রিচুয়াল করতে হবে। 6টা অমাবস্যার রাতে কালো কাপড় পরে তোমাদেরকে যেতে হবে শ্মশানে, সেখানে গিয়ে কালো ছাগলের বলি দিতে হবে, আর এগুলো পূরণ করার পরপরই তোমরা সোনার ওই কলসগুলো পেয়ে যাবে। শিবার মামি তো এগুলো শুনে এটা করতেই চাইছিল, কিন্তু মামা কিছুতেই এটা করার জন্য রাজি নয়, কারণ তিনি খারাপ কিছু একটা গন্ধ পাচ্ছিলেন এর মধ্যে। তবে তারপরেও মামি শোনেন না আর জোরাজোরি করতে থাকেন মামাকে। এতে এক পর্যায়ে মামাকেও বাধ্য হতেই হয়। ওরা দুজনেই যেতে শুরু করে শ্মশানে। এরকম করতে করতে এক পর্যায়ে ওদের বলিগুলো দেওয়া কমপ্লিট হয়। তখন আবার ওদের বাড়িতে চলে আসে সেই অঘরী তান্ত্রিক, জানায় তোমাদের প্রথম কাজ তো শেষ, এখন তোমরা সোনাটা পেয়ে যাবে, কিন্তু ওটা যে তোমাদের বাড়িতে কোথায় আছে সেটা বলতে পারবে একমাত্র সেই যার জন্ম হয়েছিল অমুক তিথিতে, আর তার চোখ হলো নীল বর্ণের। সে তোমাদের গোষ্ঠীর মধ্যেই থাকা কেউ একজন। তখন ওদের দুজনের মনে পড়ে যায় শিবার মায়ের কথা, তিনি তো ওই তিথিতেই জন্মেছিলেন, আর তার চোখও হালকা নীলাভ বর্ণের। এজন্য সেদিন ওরা দুজন চলে আসে এই বাড়িটাতে। 2-3 দিন এমনিতেই থাকে এবং ওদের সেবা যত্ন করতে থাকে। তারপর হঠাৎ করেই মামি একটা বুদ্ধি করে আর বলে, আপনার বাচ্চা হতে সমস্যা হতে পারে আপা, কারণ একটা তান্ত্রিক আমাদের বাসায় এসে বলেছিল আপনাদের নাকি কোন পূর্বপুরুষের আত্মা এখনো শান্তি পায়নি, তো ওনার জন্য একটা পূজা করতে হবে, সেটা করলেই আপনার বাচ্চাটা সহি সালামত এই দুনিয়াতে আসবে, আর যদি তা না করা হয় তাহলে অনেক ঝামেলা হতে পারে। তারপর অন্য কোনো উপায় না পেয়ে শিবার বাবা মাও চলে আসে ওই গ্রামের ওই মহলটায়। দেখা যায় সেখানে আগে থেকেই সব প্রিপারেশন নিয়ে রেখেছিল ওই অঘরী তান্ত্রিক। এগুলো দেখে শিবার বাবা মার মনে কিছুটা খটকা লাগে। তারপরে ওদেরকে বিশ্বাস করে বসে যায় যজ্ঞে। অঘরী তান্ত্রিক শুরু করে দেয় তার তন্ত্রমন্ত্র। অনেকক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করেই শিবার মায়ের ভেতরে কিছু একটা প্রবেশ করে, আর একটা জায়গা দেখিয়ে দেয় আর বলে ওখানেই সোনার কলসগুলো আছে, সেগুলো ভর্তি করা আছে সোনাদানা, ডায়মন্ড আর অনেক কিছু দিয়ে। ওদের মুখে এমন কথা শুনে তো সেখানে থাকা সবাই খুশি, সবচাইতে বেশি খুশি হয় হচ্ছে মামি। এগুলো সবকিছু শেষ হওয়ার পরে হঠাৎ করে ওনার বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠে যায়, এই জন্য ওনাকে একটা সাইডে নিয়ে গিয়ে বসানো হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে নিয়ে আসা হয় এক দাইমাকে। তারপর চারিদিকে কাপড় দিয়ে ঘিরে ওখানেই শুরু করা হয় প্রসবের কাজ। এদিকে ওই অঘরী তান্ত্রিকটা এবার কোনো একটা আত্মাকে মামির ওপরে ভর করিয়েছিল। তখন ওনাকে একটা রিচুয়াল করতে বলে, ভাতের মধ্যে মুরগির রক্ত মিশে ওই জায়গাটাতে দিয়ে আসার কথা জানায়। মামা সেটাই করে। তারপর মামিকে জিজ্ঞেস করে, তুমি কি ওখানে কিছু দেখতে পাচ্ছ? মামি জানায় কয়েকটা কালো অবয়ব এসে সেই খাবারগুলো চেটে পুটে খাচ্ছে, যেন তারা 1000 বছর ধরে কিছুই খায়নি। তারপর অঘরী তান্ত্রিকটা মামাকে বলে, এটা ইনাফ না,
তুমি একটা কালো খাসি এনে ওখানে বলি দিয়ে দাও। মামাও ঠিক তেমনটাই করে। তারপর আবার মামিকে জিজ্ঞেস করে, এখন তুমি ওখানে কি দেখতে পাচ্ছ? কেন জানি মামি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তখন ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ওখানে উজ্জ্বল বর্ণের একটা মহিলা চলে এসেছে। ওনার 6টা হাত, সারা শরীর শুধু সোনা দিয়েই মোড়ানো, দেখতে অনেক ভয়ঙ্কর, চোখগুলো একদম রক্তবর্ণের, এক হাতে একটা তলোয়ার আর অন্য হাতে বিভিন্ন জিনিসপত্র। এগুলো শুনে অঘরী তান্ত্রিকটা বলে ওঠে, এটা তো ধানা পিশাচিনী। আরও অনেক ভয় পেয়ে যায় ওরা। দেখা যায় মামি আস্তে আস্তে অনেক বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে অঘরী তান্ত্রিকটা বলে ওঠে, এই ধানা পিশাচিনীর ছাগলের বলিতে কাজ হয়নি। তোমরা যদি এই ধন দৌলতগুলো চাও তাহলে এখানে একটা গাভী নিয়ে এসো, সেটার বলি দিলে হয়তো বা ধানা পিশাচিনীকে বশ করা সম্ভব। তার পরপরই মামা ওনার কথা মতো একটা গাভীর বলি দেয়। এবার এটা থেকে কিছুটা রক্ত নিয়ে পিশাচিনীটা খেতে শুরু করে। তখন অঘরী তান্ত্রিক বলে, হয়তোবা পিশাচিনীর এই বলিটা পছন্দ হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এটাও পিশাচিনীর জন্য যথেষ্ট নয়। সে আরও বড় বলি চাচ্ছে, কিন্তু এর থেকে বড় বলি আর কি দেবে ওকে। তখন পিশাচিনীটা দেখিয়ে দেয় একটা জিনিস, আসলে সে ওই বাচ্চাটার বলি চাচ্ছে, মানে ছোট্ট শিবার বলি চাচ্ছে পিশাচিনী। তখন সদ্য জন্ম হওয়া শিবাকে নেওয়ার জন্য যায় মামা। ওর বাবা মাকে বুঝিয়ে বলে, এই ছোট্ট বাচ্চাটার বলি দিয়ে দিলে আমরা অনেক ধন সম্পদ পাবো, সেগুলো ভাগাভাগি করে নেব। বাচ্চা তো আবারও করা পসিবল, কিন্তু এই ধন দৌলত তো আর পরে তোমরা পাবে না। কিন্তু কোনোভাবেই নিজের সদ্য জন্ম হওয়া বাচ্চাটাকে দেয় না বাবা মা, আর সেখান থেকে পালিয়ে যায়। এই কথাটা যখন অঘরী তান্ত্রিককে বলা হয়, তখন সে পিশাচিনীকে জিজ্ঞেস করে, তোর মানুষের বলি লাগবে তাই না? এখনই দিচ্ছি আমি। এটা বলেই মামার বলি দিয়ে দেয়, কিন্তু তাতেও শান্ত হয় না পিশাচিনী, জানায় ওর আরও বলি লাগবে। তখন মামিকে বলে দিয়ে দেয় তান্ত্রিকটা, কিন্তু এতেও শান্ত হয় না পিশাচিনী। তখন অঘরী তান্ত্রিকটা বলে, এবার তুই আর কার বলি চাস? তুই কি আমার রক্ত খাবি? আমার বলি লাগবে তোর? এটা বলেই নিজের বলি নিজেই দিয়ে দেয় ওই অঘরী তান্ত্রিক। এবার কিছুটা হলেও শান্ত হয় পিশাচিনী, তবে ওর ক্ষুধা এখনও মিটেনি পুরোপুরি। এরপর থেকে ওই বাড়িতে থাকতে শুরু করে সেই পিশাচিনী, আর গ্রামের লোকজনকে খেতে শুরু করে। এরকম চলতে চলতে এক পর্যায়ে পুরো গ্রামটাই শ্মশানের রূপ ধারণ করে। গ্রামের মধ্যে মানুষজন তেমন একটা বেঁচে নেই বললেই চলে, প্রায় সবাইকেই মেরে তাদের রক্ত খেয়ে ফেলে সেই পিশাচিনী। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে গ্রামে বেঁচে থাকা বাকি মানুষগুলো চিন্তা করতে থাকে যে পিশাচিনীর জন্যই তো এত মানুষ মারা যাচ্ছে। এই জন্য তারা আস্তে আস্তে গ্রামটা সেরতে শুরু করে। এভাবেই কেটে যায় প্রায় 6 মাস। এর মধ্যে একদিন পিশাচিনীটা শিবার মাকে বশ করে ফেলে। ওই সময়টা তিনি চাকু দিয়ে সবজি কাটছিলেন, তখন সেটা নিয়েই যায় শিবাকে মারার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে শিবার বাবা আর বাঁচিয়ে নেয় শিবাকে। মা যখন বুঝতে পারে ব্যাপারটা, তখন অনেক কষ্ট পায় যে একজন মা কিভাবে তার সন্তানকে মারতে যেতে পারে। এটা ভেবে নিজে নিজেই মরতে যায়, কিন্তু ওনাকে বাঁচিয়ে নেয় বাবা। এভাবেই দিন কাটতে শুরু করে। হঠাৎ করেই একদিন ওর বাবাকে বশ করে নেয় পিশাচিনীটা। তখন বাবা মারতে যায় শিবাকে, কিন্তু এ যাত্রায় মা এসে বাঁচিয়ে নেয় শিবাকে। ওরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ওদের সাথে এমনটা কেন ঘটছে, কেনই বা ওরা নিজের সন্তানদেরকে নিজেরাই মারতে চাইছে। অনেক ভেবেচিন্তে দুজনে বুঝতে পারে যে ওদেরকে বশ করে ফেলছে পিশাচিনী। তো যদি ওদের বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হয় তবে নিজেদেরকে মরতে হবে। এটা চিন্তা করে নিজেদের গায়ে আগুন ধরে ওরা দুজনেই মারা যায়। এরপর থেকে তোকে আমরা আমাদের দুজনের কাছেই আনি, কারণ আমরা ছাড়া তোর তেমন একটা আত্মীয় স্বজন নেই বললেই চলে। এই গল্পটা শুনে অনেকটাই ইমোশনাল হয়ে যায় শিবা, আর সেদিন রাত্রেবেলাতেই চলে আসে ওদের বাড়িতে যেখানে শিবার বাবা মা মারা গিয়েছিল। সেখানে গিয়ে শিবা বুঝতে পারে কারো একটা উপস্থিতি। তখন বলতে থাকে, তোমাদেরকে আমি দেখতে পাবো? কিন্তু হালকা সিগন্যাল আসে যে না। তারপর শিবা জিজ্ঞেস করে, আচ্ছা অ্যাটলিস্ট তোমাদেরকে কি আমি উপলব্ধি বা ফিল করতে পারবো? তখন মৃদু একটা বাতাস বয়ে যায় শিবার গায়ে। এতে সে ওর নিজের বাবা মাকে খানিকটা ফিল করতে সক্ষম হয়। তারপর ওরা সেখান থেকে সবাই মিলে চলে আসে ওই পূজারীটার কাছে। তখন পিশাচিনীর সম্পর্কে অনেক কিছুই জানায় এই পূজারী। পিশাচিনী যেখানে ছিল সেখানে তেমন কোনো মানুষ না পাওয়াতে পিশাচিনীটা চলে গিয়েছিল। কিন্তু যখন ওই বাড়িটাতে কিছু মানুষ সোনার কলসগুলো বের করতে যায়, তখনই আবারও ওদেরকে মারার জন্য চলে আসে পিশাচিনী। এবার সে শিবার বলি না নিয়ে আর ফিরবে না। কিন্তু এই মাসুম বাচ্চাটার বলি কেন প্রয়োজন ওই পিশাচিনীর? তখন পূজারী বলে ওঠে, শিবা যখন পেটে ছিল তখন ওর মা ওই রিচুয়ালটার একটা অংশ ছিল। তার মানে এটা বলা যায় যে শিবা ওই রিচুয়ালের একটা অংশ। এজন্য ওই পিশাচিনীটা মানে ওই বাচ্চাটা শিবার বলিটা পাওয়ার পরেই শান্ত হবে। তখন সবাই জিজ্ঞেস করে, আচ্ছা ওর থেকে বাঁচার কি কোনোই উপায় নেই? পূজারীটা জানায়, আমার জানা মতে তো তেমন কোনো উপায় নেই। সামনে মাসের প্রথম রবিবারে চন্দ্রগ্রহণ, এই সময়টা ওই পিশাচিনীর শক্তি সর্বোচ্চ বেশি থাকবে। তখন হয়তো সে শিবাকে মেরে ফেলতে পারে। এখন ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর যে যেভাবে পারে একটা সলিউশন তো বের করতেই হবে। এর আগেও শিবার উপরে অনেকবারই মৃত্যু এসেছিল, কিন্তু বারবারই ওকে বাঁচিয়ে দিত ওর বাবা মার মৃত আত্মা।
আসলে ওর বাবা মা যেহেতু শিবাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছিল, এজন্য ওদের আত্মা এখনও শান্তি পায়নি। যতক্ষণ না শিবার ওপর থেকে বিপদটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা শান্তি পাবে না, আর এই দুনিয়াতেই ওদের আত্মাটা আটকে থাকবে। এরপর সময় কাটতে শুরু করে। শিবাও পড়ে যায় মহা চিন্তায় যে সে কী করবে, কি করলে তার বাবা মাকে এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে। সে অনেক কিছুই ট্রাই করতে থাকে। তারপর প্রফেসরের কাছে এসে জানতে পারে কোনো শক্তিরই বিনাশ হয় না, শুধুমাত্র ট্রান্সফর্ম করা যায় মাত্র। তারপর সে পূজারীর কাছে এসে আবার জানতে পারে একটা সিস্টেম আসে, সেটা করলে হয়তো বা কাজ হতে পারে। একটা যজ্ঞ করতে হবে, সেটার নাম হচ্ছে অষ্টদিগ্বন্ধন। সেটার 8টা দিকে 8টা ভিন্ন ভিন্ন শিবলিঙ্গ রাখতে হবে। কোন দিকে কোনটা রাখতে হবে এটাও বলে দেয় গুরুজি। তারপর শিবা এটার একটা মডেল করে সেটাতে সাজায়। এভাবেই দিন কাটছিল। শিবার চাচা চাচিও তো অনেক বেশি চিন্তিত, কারণ শিবাকে কোনো দিনই তারা অন্য কারো ছেলে ভাবেনি। নিজের ছেলের মতো করেই পেলে পুষে বড় করেছে। এমনকি ওরা নিজেরা সন্তানাদিও নেয়নি শিবার জন্যই। তো এখন সে মারা যাবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ওরা কেউই। চিন্তা করতে থাকে এবং একসময় পূজারীর কাছে এসে পৌঁছে। তখন পূজারী বলে, এত চিন্তা করার কিছুই নেই মা, যা হবার সেটাই হবে। তবে শিবাকে এখানে ধরে রেখে কোনো লাভ নেই, ওকে এখানে এসেই মেরে যাবে পিশাচিনী। তো আমার মনে হয় ওকে যেতে দেওয়াটাই উচিত। সেখানে গিয়ে পিশাচিনীর সাথে যুদ্ধ করতে হবে শিবাকে। যদি উত্তীর্ণ হয় তাহলেই শুধু জীবন ফিরে পাবে শিবা। তারপর চন্দ্রগ্রহণের দিন শিবা চলে আসে সেই বাড়িটাতে। দেখতে পায় পূজারী আগে থেকেই ওখানে অনেকগুলো তান্ত্রিককে একত্রিত করে রেখেছিল। তারপর শিবাকেও সেই সকল পোশাকগুলো পরানো হয় শুদ্ধ করানোর জন্য। এই বাড়ির ভেতরে গিয়ে যজ্ঞটা করতে হবে। সেখানে একটা আগুনকে কেন্দ্র করে ওই 8টা শিবলিঙ্গ স্থাপন করতে হবে। যেই শিবলিঙ্গটা যেদিকে রাখতে বলা হয়েছিল ওইটা ওই দিকেই রাখতে হবে। একটাও যদি ভুল হয়ে যায় তাহলেও যজ্ঞটা সম্পন্ন হবে না। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় এই যজ্ঞ। শিবা একটা একটা করে শিবলিঙ্গ নিয়ে গিয়ে রাখতে শুরু করে। কয়েকটা শিবলিঙ্গ স্থাপন করার পরে হঠাৎই একটা লোহার বিম এসে পড়ে শিবার গায়ের ওপর। শিবলিঙ্গটা প্রায় মাটিতে পড়েই গিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো মতে ধরে রাখে শিবা। সেটাকে মাটিতে পড়তে দেয় না। মাটির সাথে সেটা যদি ঠেকতো তাহলেই ওদের দিগবন্ধনটা নষ্ট হয়ে যেত। তার পরপরই শিবা খেয়াল করে দেখতে পায় সেখানে চলে এসেছিল ধানা পিশাচিনী। শিবাকে দেখে তো সে অনেকটাই খুশি হয়ে যায়, ওর রক্ত খাবে। কিন্তু শিবা তো এগুলোতে মনোযোগ না দিয়ে শিবলিঙ্গগুলো স্থাপন করতে শুরু করে। ও যেন পিশাচিনীকে একটু পাত্তাই দিচ্ছিল না আর একটু ভয়ও পাচ্ছিল না। তারপর হঠাৎ করেই শিবার সাথে কি যেন হয়ে যায়। সে ওর মামা মামিকে দেখতে পাচ্ছিল, তারা শিবাকে মারার চেষ্টা করছিল। পাশ থেকে একটা চাবুক হাতে নিয়ে শিবা ওদেরকে মারতে যায়, কিন্তু ওখানে তো কেউই ছিল না। এই জন্য দেখা যায় শিবা নিজেই নিজেকে চাবুক মারছিল। কিছুক্ষণ পরে হঠাৎই আবার শিবার জ্ঞানটা ফেরে। তারপর শিবা আরেকটা শিবলিঙ্গ নিয়ে যায় ওখানে স্থাপন করার জন্য, কিন্তু এবার পিশাচিনী ওর দিকে তাকায় আর কন্ট্রোল করে ফেলে শিবাকে। তখন শিবা গিয়ে তার নিজের মাথাটা একটা খুঁটির সাথে মারতে শুরু করে। তারপর মাটিতে পড়েও সে নিজেকে কষ্ট দিচ্ছিল। এতে রক্তারক্তি অবস্থা হয়ে যায় শিবার, এমনকি সে অজ্ঞান হয়ে যায়। তখন পিশাচিনীটা এসে ওকে মারতে যাবে, ঠিক তখনই আবার জ্ঞানটা ফিরে পায় শিবা। তারপর সেখানে থাকা ত্রিশূলটার দিকে আগায়, দেখতে পায় ওর বাবা মাকে। বাবা মাকে জড়িয়ে ধরে শিবা। তারপর বাবা মা ওকে আশীর্বাদও করে। এবার শেষ শিবলিঙ্গটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে শিবা। অষ্টলিঙ্গ প্রতিষ্ঠা কমপ্লিট। সবাই তো মনে মনে ভাবে যে হয়তো ওরা জিতে গেছে। ঠিক তখনই আবারও দেখা যায় পিশাচিনীকে। শিবার গলাটা চেপে ধরে সে। অনেকক্ষণ ধরে ওরা দুজনে ফাইট করতে থাকে। তারপর এক পর্যায়ে ত্রিশূলটা নিয়ে গিয়ে শিবা পিশাচিনীটার ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু দেখা যায় শিবা তো নিজের ভেতরেই ত্রিশূলটা ঢুকিয়ে নিয়েছে নিজেই। এই ব্যাপারটা দেখে বিদঘুটে একটা হাসি দিয়ে রক্ত খেতে যায় পিশাচিনী। কিন্তু তখনই ঘটে আসল ঘটনা। অষ্টদিক বন্ধনটা কাজ করতে শুরু করেছে। কোনোভাবে আর পিশাচিনীটা এই অষ্টদিক বন্ধনের বাহিরে বেরোতে পারছিল না। তারপর ওপর থেকে কেমন যেন একটা আলো এসে আঘাত করে সেই পিশাচিনীটাকে। এতে শিবাও চোখটা বন্ধ করে। তারপর যখন চোখটা খোলে তখন নিজেকে একটা পর্বতের মধ্যে এসে আবিষ্কার করে, আর ওর সামনেই দাঁড়িয়ে আসে স্বয়ং ভগবান শিব। তারপর ওনাকে দেখেই সাথে সাথেই ভক্তি করতে শুরু করে দেয় শিবা। কিছুক্ষণ এভাবে চলার পরে ওই ত্রিশূলটা হাতে নিয়ে নেয় আর নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয় পিশাচিনীর ভেতরে। এ যাত্রায় বেঁচে যায় শিবা, আর সেখান থেকে উধাও হয়ে যায় ওই পিশাচিনীটা। 3 বছর পরের কথা। দেখা যায় একটা জায়গায় আবারও যজ্ঞ করা হচ্ছিল ধান পিশাচিনীকে ডাকার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ধান পিশাচিনী। ওর সামনে দাঁড়িয়েছিল আরেকটা ছেলে। কিন্তু এখন আবার ধান পিশাচিনীকে কেন ডাকা হলো, এটা হয়তোবা যদি সিনেমাটার দ্বিতীয় ইনস্টলমেন্টে আনা হয় তাহলেই জানা যাবে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।